আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জ্যাস অনলাইন ইংলিশে। তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ভর্তি পরীক্ষা হয়েছে। আজ 13 ডিসেম্বর 2025। আমরা হচ্ছে সেট টু যে প্রশ্নটা ছিল সেটির উত্তর করছি। তো প্রথম প্রশ্ন সেখানে ছিল ইংরেজির ক্ষেত্রে, সেটি হচ্ছে দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ টু অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে কোনটি সঠিক উত্তর হবে? তো আমরা প্রথমে বলে নিচ্ছি যে অ্যালং উইথ যদি থাকে সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এখানে দুইটি সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে প্রথম যে সাবজেক্ট রবে অ্যালং উইথ এর পূর্বে সেটি অনুযায়ী আমাকে ভার্ব দিতে হবে। আমরা যদি সেটি যদি চেক করতে চাই, তো এখানে আছে প্লেয়ার, এখানে কি আছে? প্লেয়ার্স আছে। এখানে অ্যাস রয়েছে, সুতরাং এখানে প্লুরাল একটি সাবজেক্ট হবে। যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে আমার ভার্বটি প্লুরাল হতে হবে। ইজ আমার একটা সিঙ্গুলার ভার্ব, সুতরাং এটি প্রথমে কাটা। এখানে রিকোয়ার্স আছে অ্যাজ, এটি কি? এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাজ বাই এস হলে। ওয়াজ এটি হচ্ছে পাস্ট টেন্সের একটি উদাহরণ, পাস্ট পাস্ট, এবং হচ্ছে এটি সিঙ্গুলার ভার্ব ওয়াজ। সুতরাং এখানে আরো অন্য অন্য বিষয় এখানে বিবেচনা না করে সামান্য বিবেচনা করার মাধ্যমে আমরা বলতে পারি এখানে আর রিকোয়ার্ড, আরটা হচ্ছে প্লুরাল একটি সাবজেক্টিভ ভার্ব, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ডি। ওকে, 2 নম্বর প্রশ্নের উত্তরে যাচ্ছি। সেখানে হচ্ছে দ্য ওয়াটার ওয়াজ সল্টি, আই কুড নট ড্রিঙ্ক। বলছে যে যেহেতু পানি, পানি কি ছিল? লবণাত্মক ছিল। আই কুড নট ড্রিঙ্ক, আমি কি করতে পারিনি? পানি পান করতে পারিনি। এখন এখানে আছে যদিও পানি লবণাত্মক ছিল, আমি পানি পান, অলদো অর্থ কি? যদিও। হিন্স, সুতরাং হিন্স, কনসিকুয়েন্স, ফলাফল, এরকম প্রকাশ করতে আমরা এগুলি ব্যবহার করি। কিন্তু সিন্স, কারণে। একটি বিষয় মাথায় রাখা উচিত, দো, অলদো, এগুলো ব্যবহার হয় কন্ট্রাস্ট, অর্থাৎ কন্ট্রাস্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। কন্ট্রাস্ট বলতে যে প্রথম বাক্য দ্বিতীয় বাক্যের বিপরীত যদি হয়। দেখি তো, আমরা চেক করি। দ্য ওয়াটার ওয়াজ সল্টি, আই কুড নট ড্রিঙ্ক। পানি ছিল লবণাত্মক, তো লবণাত্মক কথার বিপরীতে আমি পানি পান করতে পারি না? না, পানি পান করতে পারি। যেহেতু বিপরীত অর্থ হয়নি এখানে, এখানে কারণ এবং ফলাফল হয়েছে। কেমন? পানি ছিল লবণাত্মক, এই কারণে আমি কি করতে পারিনি? পানি পান করতে পারিনি। কারণে বা ফলাফল সিন্স, বিকজ, অ্যাজ এগুলি ব্যবহার করে থাকে। সুতরাং এখানে আমাদের উত্তর সিন্স হবে। এবং অলদো এটা হচ্ছে না, কারণ হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ করলে আমরা অলদো ব্যবহার করি, সুতরাং প্রকাশ করতে হিন্স, সুতরাং অর্থ মিলে না। অ্যাজ এ কনসিকুয়েন্স, ফলাফলও এখানে যাচ্ছে না। এখানে সঠিক উত্তর হচ্ছে কারণ এবং ফলাফলের উপর ভিত্তি করে সিন্স। এখানে আরো ব্যাখ্যা দেওয়া আছে, তো তোমরা যারা হচ্ছে আমার এই ক্লাস শেষে শিটটি পাবে তারা দেখে নিতে পারো এখান থেকে। ওকে, এক্সস্টেড, এটি একটি আহ, মনে হয় বিসিএস পরীক্ষাতে এটি এসেছিল। তো এখানটায় যেটি রয়েছে যে ডিপিক এক্সস্টেড, নর্মালি এক্সস্টেড অর্থ কি? এক্সস্ট অর্থ হচ্ছে কোনো টায়ার্ড, ক্ষয়প্রাপ্ত হওয়া, এরকম একটা মিনিং যখন বোঝাচ্ছে তখন এক্সস্টেড। তো এখন আমরা যদি চেক করি ডিপিক্টেড এর অর্থ কি, সরি, ডিপ্লিটেড, ডিপ্লিটেড ও অর্থ মোটামুটি বলতে পারো যে শেষ, ফুরিয়ে গেছে, এরকম অর্থ প্রকাশ করে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়েছে, এক্সস্টেড। তো আর এখানটায় এনার্জেটিক মানে হচ্ছে বলতে পারো প্রাণবন্ত, শক্তিশালী, এনার্জেটিক। আবার রিপ্লেনিশড এর অর্থ কি? রিপ্লেনিশ অর্থ হচ্ছে পুনরায় প্লেস করা হয়েছে বা পুনরায় পূর্ণ করা হয়েছে, মজবুত করা হয়েছে, এরকম। আবার হচ্ছে ইনভাইগোরেটেড, ইনভাইগোরেটেড একই কথা, ভাইব্রেট করা বা পুনরায় সতেজ করা, সতেজ করা বা উদ্দীপ্ত করা। অর্থাৎ এই তিনটা আসলে কোনোভাবেই এক্সস্টের সাথে যাচ্ছে না। যাচ্ছে কোনটি? যাচ্ছে হচ্ছে ডিপিক্টেড, ক্ষয়প্রাপ্ত হওয়া, আর এটি অপোজিট মিনিং দিচ্ছে এই বাকিগুলো। সুতরাং সঠিক উত্তর হবে এই নাম্বার। তারপর ডি, আমরা বারবার ক্লাসে বলেছিলাম যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স গুলো বারবার দেখতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স হ্যাড এখানে হয়েছে, হেডের কাজ হচ্ছে ইফ এর মতো কাজ করেছে। আমরা বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স থাকলে সেক্ষেত্রে
সেক্ষেত্রে ফিউচার হবে পরের অংশ, ইফ এর পরের অংশ। তো এখানে আমরা হ্যাড এনেছি, হ্যাড কিসের মতো কাজ করেছি, ইফ এর মতো। তো যদি হ্যাড থাকে, পাস্ট টেন্স যদি থাকে, তাহলে আমরা উড প্লাস ভি ওয়ান ব্যবহার করি। তো পাস্ট পারফেক্ট যদি থাকে, যার মানে হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব বি থ্রি যদি হয়, তাহলে আমাদের পরের অংশে কি হতে হবে, পরের অংশ হতে হবে, দেখো আমাদের এখানে উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের বি থ্রি বা পাস্ট পার্টিসিপাল ফর্ম দিতে হবে। সেক্ষেত্রে এখানে যেহেতু হ্যাড আই বি, এখানে অপশন সঠিক হবে হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্বের বি থ্রি, ডি উত্তর সঠিক হবে। ওকে, একটি চমৎকার প্রশ্ন হচ্ছে এখানে কোনটি হবে। লাইফ ইজ আ পাজল, জীবনটা হচ্ছে একটা পাজল বা ধাঁধা, উইথ পিসেস, ওই টুকরোগুলো দ্যাট ডাজেন্ট অলওয়েজ ফিট, যেটা সবসময় কি করে না, ফিট করে না, অর্থাৎ সবসময় মিলানো যায় না। তো এখানে জীবনটাকে কি একটি ধাঁধার মতো বা আহ, গোলক ধাঁধা, দেখেছো নিশ্চয়ই স্কোয়ার আছে, যে এটা আসলে একটা গোলক ধাঁধার ধাঁধার মতো, যে যার টুকরোগুলো সবসময় মিলানো যায় না। তো জীবনকে তুলনা করা হয়েছে একটা ধাঁধার সাথে। তো পাজলের সাথে যে তুলনা করেছে, জীবন তো আসলে পাজল না। অর্থাৎ কোনো কিছু, সব মাথায় রাখতে হবে যে যখন কোনো কিছু আমরা তুলনা করব, তুলনা করতে আমাদের দুইটি, আমাদের বলতে পারো যে সাহিত্যিক কিছু টার্ম ব্যবহার করতে পারি। একটা হচ্ছে সিমিলি, একটা হচ্ছে মেটাফোর। মেটাফোর কখন ব্যবহার করব, যখন একটি জিনিসকে সরাসরি অন্য একটি জিনিস হিসাবে দেখানো হয়, অর্থাৎ তুলনা করা হয়। তখন যেমন আমি বলতে পারি যে ক্লাসরুমটা হচ্ছে একটা পাগলাগারদ, অথবা ক্লাসরুমটা একটা আহ জুয়ের মতো বা চিড়িয়াখানার মতো। তো এখানে ক্লাসরুমকে আমরা তুলনা করেছি হচ্ছে চিড়িয়াখানার মতো। আবার আমরা আরেকটি তুলনা করতে পারি যে বিভিন্নভাবে আমরা হচ্ছে তুলনা করার মধ্য দিয়ে যে বিষয়গুলো পাই, যেমন এখানে জীবনকে তুলনা করা হয়েছে পাজলের সাথে। তো এখানে আমরা সবসময় মাথায় রাখবো যে তুলনায় যদি আসে, তাহলে দুইটি বিষয়, দুইটি সাহিত্যিক টার্ম, ইংলিশ টার্ম ব্যবহার করে, একটা হচ্ছে মেটাফর, একটা হচ্ছে সিমিলি। তো মেটাফর কখন, মেটাফর তখনই ব্যবহার করব যখন সেই শব্দের সাথে লাইক, এজ, অর্থাৎ এই ধরনের তুলনামূলক শব্দের যে ইন্ডিকেশন ওয়ার্ডস রয়েছে, ইন্ডিকেশন মার্কস গুলো রয়েছে, সেগুলো যদি না থাকে, তাহলে আমরা মেটাফর ব্যবহার করব। আর যদি থাকে, তাহলে আমরা সিমিলি ব্যবহার করব। এখন দেখো, অক্সিমোরন কাকে বলছে। অক্সিমোরন হচ্ছে, অক্সিমোরন মানে হচ্ছে বিপরীত কোনো কিছু। অর্থাৎ, তো আমি একটি এমন বাক্য ব্যবহার করলাম যে বাক্যের সাথে একটি ওয়ার্ড আরেকটি word সরাসরি কি করছে, কনফ্লিক্ট করছে। তো বলতে পারি যে আহ, বলতে পারো যে জীবনটা ওপেন সিক্রেট, এই বিষয়টি ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট মানে কি, ওপেন মানে খোলা, সিক্রেট মানে গোপন। এই যে ওপেন সিক্রেট কথা বললাম, হ্যাঁ, অর্থাৎ ওপেনের বিপরীত, ডাইরেক্টলি বিপরীত হচ্ছে সিক্রেট। এরকম বিপরীত আর্থক শব্দ যখন আমরা ব্যবহার করছি, তখন সেটি হচ্ছে অক্সিমোরন। আবার বলা যেতে পারে যে ব্যাডলি টেরিবল, অথবা না টেরিবলি গুড, ভয়ঙ্কর ভাবে সুন্দর, সুন্দর কিভাবে ভয়ঙ্কর হয়। এই যে দুইটা বিপরীত অর্থক শব্দ যে বাক্যগুলো তৈরি করা হচ্ছে, সে বাক্যগুলোকে আমরা বলবো অক্সিমোরন। এখন পার্সনিফিকেশন কোনগুলোকে বলছি। পার্সনিফিকেশন বলছে কোন একটা জড় বস্তুকে আমরা যখন মানুষের সাথে, মানুষের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে তুলনা করব, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে পার্সনিফিকেশন। বলতে পারি দ্য সান স্মাইলড অ্যাট আস, সূর্য আমাদের দিকে হাসে। তো এই সূর্য আসলে হাসে নাকি কাঁদে, মানুষ তো হাসার কাজ করে, ঠিক আছে। অর্থাৎ যেটি অন্য একটা বস্তু দ্বারা করা অসম্ভব, কিন্তু ব্যক্তির যে ক্যারেক্টারিস্টিক, সেগুলোকে বলছি আমরা পার্সনিফিকেশন। সুতরাং এখানে যে সঠিক উত্তর হবে হচ্ছে মেটাফর। এরপর হচ্ছে স্পেলিং মিস্টেক। এগুলো আসলে মুখস্থ করার বিষয়, সুতরাং এখানে এটি তোমরা দেখে নিতে হবে, মুখস্থ করার বিষয় সম্পূর্ণ এটি তোমার উপর। তো আমরা একটু আগে বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স, যদি মাইগ্রেন্টস হ্যাড টেকেন রয়েছে, তো উড হ্যাভ, কুড হ্যাভ এরকম হবে। এখানে কি আছে, উড হ্যাভ আছে, সুতরাং এটি সঠিক হবে পরের অংশ, ঠিক আছে। ওকে, থার্ড কন্ডিশন এটি পড়েছি। এখন দেখো, স্ট্রে ডগস themselves স্ক্রাবস। স্ট্রে ডগসরা হচ্ছে তারা কিসে খাবার হচ্ছে কি,
স্ক্রাবস। এখন দেখো, ফিডের সাথে আসল কথা হচ্ছে ফিড। এখানে ফিডিং কেন হলো না? কারণ এখানে একটি ভার্ব দরকার। ভার্ব হিসাবে কি আছে? ফিডিং আছে, ফেড আছে, ফিড আছে। সুতরাং এই ফিডিংটা এটা হওয়ার সম্ভাবনা নেই, প্রথম অংশে বাদ। এরপর হচ্ছে ফিড। ফিড এখানে পাস্ট ফর্ম। এখন ধরে নিতে পারি পাস্ট ফর্ম হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ফিডের সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যায়? ফিডের সাথে অন। সবসময় মাথায় রাখতে হবে যে কোনো পশু প্রাণী কোনো একটা খাবারের উপর যখন নির্ভর করে, হ্যাঁ, কোনো একটা খাবার খেয়ে বাঁচে, সেই খাবার খাওয়াটাকে বলছে হচ্ছে ফিড অন। ঠিক আছে? অর্থাৎ কোনো প্রাণী যখন কোনো একটি খাবারের উপর বিশ্বাস করে তখন ফিডের সাথে অন, খাবারের উপর নির্ভর করে তখন হচ্ছে ফিড অন। ঠিক আছে? ওকে। তারপরে এখান থেকে দেখি, এখানে যে টিচার আস্কড জাফর, জাফরকে জাফরকে টিচার জিজ্ঞেস করলেন, ড্যাশ ইয়েস্টারডে ডিউরিং ইউর অ্যালোটেড টাইম। আচ্ছা, ইয়েস্টারডে হচ্ছে যে কি ইন্ডিকেশন ওয়ার্ড? ইয়েস্টারডে শব্দটি হচ্ছে একটি পাস্ট ইন্ডিকেটিং, পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ইন্ডিকেটিং ওয়ার্ড আছে, সেখানে এই যে ইয়েস্টারডে হচ্ছে তার মধ্যে অন্যতম। যেহেতু আমার পাস্ট টেন্স, এখানে আমার দেখতে হবে যে এখানে কি পাস্ট টেন্সে রয়েছে। আর প্রেজেন্ট টেন্স, ক্যান, প্রেজেন্ট টেন্স, হ্যাভ, পারফেক্ট টেন্স। সুতরাং ডিড হচ্ছে পাস্ট টেন্সের একটি উদাহরণ। ঠিক আছে? আমাদের এত বেশি বোঝার এখানে কিছু নেই। লিনড, লিন মানে হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা। লিন বলতে এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন বলতে পারো, যে কোনো কিছুর সাথে যদি দেয়ালে হেলান দিলাম, হেলান দেওয়াটা, দেয়ালে হেলান দেওয়া, তখন এই হেলান দেওয়াটাকে হচ্ছে এগেনস্ট। আই লিন, অথবা শি লিনড এগেনস্ট দ্য ওয়াল। ঠিক আছে? এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছুর সাথে হেলান দেওয়াটাকে আমরা লিন এগেইনস্ট বলি, লিন অন না, লিন বাই না। যদি এটা ডাইরেক্ট মুখস্থ করার বিষয়, লিন অন হওয়া এভাবে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে লিন অন হতে পারে, কিন্তু না, এখানে হবে হচ্ছে লিনড এগেইনস্ট। ওকে, এখানে দেওয়া আছে সবকিছু, আমরা দেখে নিতে পারো। এবার আসি এখানে কোনটি সঠিক। তো এখানে আমাদের প্রথমে এখানে ভার্ব দেখে নিতে হবে যে ট্রেন দিস ইয়ার মে। মে কি? মে হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের ভি ওয়ান বসে। তো এখানে হ্যাভ, ঠিক আছে। অ্যাডভার্স, অ্যাডভার্স আসলে এটা, অ্যাডভার্সটা ভার্ব, অ্যাফেক্ট হচ্ছে ভার্ব। দুইটা ভার্ব একসাথে হতে পারে না। ঠিক আছে? দুইটা ভার্ব একসাথে কখনোই হতে পারে না, সুতরাং এই অপশনটি সঠিক নয়। অ্যাডভার্সলি, ঠিক আছে। আমরা মডাল ভার্ব এবং বি ভার্বের মাঝখানে, মডাল ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে আমরা কি করতে পারি? একটি অ্যাডভার্ব নিয়ে আসতে পারি, অ্যাডভার্সলি। ঠিক আছে, এটা হতে পারে। কিন্তু অ্যাফেক্টেড, আমরা বলেছি প্রথমে যে মে হচ্ছে একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পর কি হয়? ভার্বের বিয়ন হয়। তো অ্যাফেক্টেড, এটা এটা এভাবেও সঠিক নয়। পরেরটা দেখছি, দেখেন। তো এইখানটায় দুইটা অপশন সঠিক মনে হচ্ছে, কিন্তু আমার আসলে অ্যাফেক্ট হচ্ছে একটি ভার্ব, আর ইফেক্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সুতরাং ইফেক্ট এবং এফেক্ট, তো আমাদের মডাল ভার্বের পর সবসময় একটি ভার্ব থাকতে হয়। সেই কারণে আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্সলি এফেক্ট। ঠিক আছে? ওকে। এরপরে যেটি সঠিক উত্তর কোনটি? এখানে এই প্রশ্নটি অনেকেরই সমস্যা হয়েছে যে আসলে এটা কি হবে। তো আমি একটি একটি করি, সঠিক উত্তর বের করার চেষ্টা করছি। তো এখানে লিখেছে আমাল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স। ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স, এটা আসলে হয় না, বলতে পারে ফর 2 আওয়ার্স, এটা বলা যেতে পারে। ডিউরিং 2 আওয়ার্স এটা বলা যায় না। তো ইজ স্লিপিং এটা হওয়ার কথা না এখানে, কারণ হচ্ছে ইতিমধ্যে সে ঘুমিয়েছে, তাহলে এখানে বলতে পারে হ্যাজ, হ্যাজ স্লিপড, এবং এখনো যদি ঘুমিয়ে থাকে হ্যাজ বিন স্লিপিং হওয়া উচিত ছিল। সুতরাং এখানে এটি ভুল হয়েছে, আর এখানে ফর হওয়া যেত। ওকে, এটি রং তাহলে। এরপর দ্বিতীয় নম্বরটা, সি দ্য হ্যান হ্যাজ লেড, লেড হওয়ার কথা ছিল, লেন দেওয়া। তো লে, লে, লেড হওয়ার কথা ছিল। সুতরাং এখানে আসলে সবটাই সঠিক ছিল, কিন্তু জাস্ট এখানে ভার্বের পর ভার্বের বি থ্রি হওয়া উচিত। লেন দেওয়া আছে, এটি সঠিক নয়। এরপর হচ্ছে জয়তি ফরবিড হিম টু গো টু দ্য মিটিং। আচ্ছা, এটি কিন্তু মোটামুটি হয়েছে, কারণ ফরবিড থাকলে
টু হয়, সাবজেক্ট দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব টু গো টু দ্য মিটিং, সুতরাং এই অপশনটি আসলে সঠিক। তারপর আমরা ডি নাম্বারটা দেখি কেন হলো না। দ্য ড্রাইভার ডেড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, ডেড অ্যাক্সিডেন্টে যদি মারা যাওয়া হয় সেক্ষেত্রে আসলে আমরা অ্যাক্সিডেন্ট ইন ব্যবহার করি, নট ফ্রম। এটা আসলে ইন হলে তাহলে এটা সঠিক উত্তর হতো। ঠিক আছে, এরপর 13 নম্বর, ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট মানে হচ্ছে বলতে পারো উম, বোকা টাইপের, অবিবেচক। সেই ইমপ্রুডেন্ট অর্থে এটা যে নেগেটিভ, সরি, এটা যে অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিম বলেছে সেটি হচ্ছে অবিবেচক বা বোকা থেকে বোকা জ্ঞানী, ওয়াইজ হচ্ছে জ্ঞানী। তো বাকিগুলো তোমরা দেখে নিও। এরপর হচ্ছে এক কথায় প্রকাশ, সেটি হচ্ছে এ পারসন, একজন ব্যক্তি হু হেল্পস দ্য পিপল, যে মানুষকে সহযোগিতা করে, থ্রু থ্রু চ্যারিটেবল কজেস, অর্থাৎ দানের মাধ্যমে, কজেস ইজ ড্যাশ, যে তাকে কি বলা যেতে পারে, অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, ফিলেনট্রপিস্ট, এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আগে এসেছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ফিলেনট্রপিস্ট অর্থ হচ্ছে একজন এমন একজন ব্যক্তি যিনি কি করে, দান করেন। তো আমরা এটাই বলছিলাম যে যে মানুষকে কিসের মাধ্যমে, চ্যারিটেবল বা দানের মাধ্যমে সহযোগিতা করে, অর্থাৎ এখানে বলতে পারো তুমি মানুষের যিনি হেল্প করে। ঠিক আছে, মানব প্রেমী বলতে পারো। আচ্ছা, তারপর আইডিয়ালিস্টিক কাকে বলে? আইডিয়ালিস্ট হচ্ছে একজন তার আদর্শ নিয়ে সেই আদর্শ নির্ভর কার্যক্রম করে, যেটাকে বলছে আদর্শবাদী। তারপর হচ্ছে মিস অ্যানথ্রোপিস্ট, যেটা হচ্ছে ফিলেনথ্রপিস্টের বিপরীত শব্দ, অর্থাৎ মানুষকে ঘৃণা করে। ঠিক আছে, আর এটা হচ্ছে মানুষকে ভালোবাসে বা মানুষ্যপ্রেমী। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে বি। এরপর হচ্ছে জাম্প অন, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। এখানে আসলে এটা বোঝানোর কিছু নেই, এটা অর্থ আসলে মুখস্থ করে নিতে হবে, ইডিয়ম, যেটা অর্থ হচ্ছে কোনো একটা কাজ, জয়েন সামথিং পপুলার। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা রিটেন অংশ আসি। রিটেন অংশে কি বলেছে, যে প্রথম বলছে যে শেয়ার দ্য প্যারেন্টাল রেসপন্সিবিলিটি ইন ফ্যামিলি, অর্থাৎ বলতে পারো যে পিতামাতার প্রতি যে দায়বদ্ধতা, পরিবারের পিতামাতার প্রতি যে দায়বদ্ধতা, এটি নিয়ে আসলে একটি প্যারাগ্রাফ এসেছে। তো এটা তোমাদেরকে আশা করছি তোমরা লিখতে পেরেছো। তো আমি কি দিব, কিভাবে আসলে এই প্যারাগ্রাফটি লিখতে হয়। তো পরে পরে যেটি সেটি হচ্ছে যে নিচের যে সেন্টেন্স গুলো রয়েছে সেগুলোকে পরিবর্তন করতে বলছে, ট্রান্সফরমেশন করতে বলছে। প্রথম হচ্ছে মাইগ্রেশন ব্রিংস চ্যালেঞ্জেস। তো মাইগ্রেশন ব্রিং চ্যালেঞ্জেস, এইগুলো আমরা আসলে আবার বলছে যে মাইগ্রেট মেনি পিপল মাইগ্রেট, ইমপ্রুভ দেয়ার লাইভস, এইগুলো প্যাসিভ করতে হবে। তো প্রথমে একটি করে আমরা নিয়ে আসি, সেটি হচ্ছে মাইগ্রেশন ডাজ নট কাম উইদাউট চ্যালেঞ্জ। কোনো কিছু যদি ব্রিং যদি হয়, তাহলে সেটাকে ব্রিংস যদি হয়, ডাজ নট কাম উইথ, অথবা ডাজ নট কাম উইদাউট হতে পারে। ঠিক আছে, ব্রিংস, এটা যদি নেগেটিভ করতে চাই, ডাজ নট, অর্থাৎ ডু নট, ডাজ নট, ডিড নট, ব্রিং উইথ, এখানে ব্রিংস নিয়ে থেকে যদি ব্রড থাকতো তাহলে আমরা ডিড নট কাম উইথ, উইদাউট হতো আর কি। তো এখানে এই জায়গাটায় নেগেটিভ করার জন্য একটু শব্দগুলো চ্যালেঞ্জিং দিয়েছে। ব্রিং উইথ, এটা আসলে নর্মালি নেগেটিভের মধ্যে আমরা দেখি না। তো পিপুল মেনি পিপল মাইগ্রেট টু ইমপ্রুভ দেয়ার লাইফস, এটা ইন্টারপ্রিটিভ করতে বলছে। আমরা জানি, জাস্ট এখান থেকে যদি, এখানে কি আছে, ভিভার্ব নাই, যেহেতু আমার ভিভার্ব নেই, সেক্ষেত্রে ভিভার্বের পরিবর্তে আমরা ডু ভার্ব সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে পারি। আর এটা যে মিনিং একই রেখে আমাকে কি করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সুতরাং এখানে ডু নট নিয়ে আসতে হচ্ছে। ডু নট মেনি অথবা ডোন্ট মেনি পিপুল মাইগ্রেট টু ইমপ্রুভ দেয়ার লাইভস, এখানে কিন্তু লাস্টে একটি যে কোয়েশ্চেন মার্ক, এটি অবশ্যই দিতে হবে। আচ্ছা, এরপর বলছে পেসিভ। পেসিভ তো আমরা জানি, যেটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হয়। এই যে অবজেক্ট যেটি আছে ব্রিজ, এটাকে আমরা সাবজেক্ট বানালাম, এবং টেন্স অনুযায়ী কি টেন্স আছে, আর, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তা সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব নিচ্ছি ইজ,
এবং সবসময় মাথায় রাখতে হবে কন্টিনিউয়াস এর জন্য আমরা বিং নিয়ে আসবো এবং এই ভার্বের বি3 দিব, বি3 দিয়েছি। এরপর হচ্ছে রিপেয়ারিং একটি প্রিপোজিশন, এরপর সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাচ্ছি, দে এর অবজেক্ট হচ্ছে দেম। সুতরাং এটি সহজ হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আনিকা সেড আই উইল বি লিভিং সুন। আনিকা সেট, এটা একদম সহজ। প্রথমে আমি আনিকা সেট এতটুকু রাখবো। তো এখানে আই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হচ্ছে আই, এটা হচ্ছে সাবজেক্ট কি আনিকা, আনিকার সাবজেক্ট কি হবে, প্রথম হচ্ছে ইনভাইটেড কমা তোলার জন্য আমরা দ্যাট নিয়ে আসলাম। তারপরে সাবজেক্ট আই, সাবজেক্ট অর্থাৎ এখানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে কি আনিকা, আনিকার জন্য সাবজেক্ট কি সি। তো টেন্স কি আছে উইল, উইল থাকলে এখানে এদিকে পাঁচটা থাকলে আমরা হচ্ছে উড ব্যবহার করব, তো উড ব্যবহার করেছি। বাকি অংশ যা আছে তাই আমরা রেখে দিয়েছি। বুঝতে পেরেছি আশা করছি। এখন বলেছে যে অভিবাসন একজন ব্যক্তির জীবনকে নানাভাবে বদলে দিতে পারে। খুব সহজ একটি ট্রান্সলেশন দিয়েছে। তো আমরা এটা কিভাবে ট্রান্সলেট করতে পারি? আমরা তো জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস এক্সটেনশন বা অ্যাডভার্ব ব্যবহার করে থাকি নরমালি। তো আমরা এখান থেকে প্রথমে সাবজেক্ট বের করে নিচ্ছি। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমাদের অভিবাসন। অভিবাসন তো কি মাইগ্রেশন, আমরা কিন্তু ইতিমধ্যেই এই উপরে দেখিয়েছি যে এসে যে মাইগ্রেশন মানে হচ্ছে অভিবাসন। প্রশ্নের মধ্যে ছিল মাইগ্রেশন। তারপর হচ্ছে এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে পারা, পারা, পারা ইংলিশ কি ক্যান, ঠিক আছে, পারা ইংলিশ কি ক্যান। তবে এখানে আমরা মাইটও দিতে পারি, তো সম্ভাবনা অর্থে। সুতরাং ক্যান পারা দিতে পারে, দিতে পারে কি দিতে পারে বদলে দিতে, বদলানো ইংলিশ কি চেঞ্জ। তো এখানে হচ্ছে একজন ব্যক্তি, এটা হচ্ছে অবজেক্ট। তারপর হচ্ছে অ্যাডভার্ব কি নানাভাবে, কিভাবে, অর্থাৎ কোনো কিছু করার ধরন, এটাকে হচ্ছে ভাবে বদলে দেওয়া ইংলিশ বদলে দিতে পারি। তো তো আমরা এখান থেকে যদি সাবজেক্ট নিই, সাবজেক্ট নিয়েছি হচ্ছে মাইগ্রেশন, ঠিক আছে। তো মাইগ্রেশন মানে অভিবাসন হচ্ছে সাবজেক্ট। তো ভার্ব কি দিতে পারে বদলে দিতে পারে, এখানে ক্যান চেঞ্জ অথবা মাইট চেঞ্জ, ঠিক আছে, ক্যান চেঞ্জ অথবা মাইট চেঞ্জ দিলে হবে। এখানে আমরা মাইট চেঞ্জ দিতে পারি অথবা মে চেঞ্জ, ঠিক আছে। সম্ভাবনা মতে মে চেঞ্জ, কি চেঞ্জ করতে পারে একজন ব্যক্তির জীবনকে। তাহলে এ পার্সনস লাইফ, এ পার্সনস একজন ব্যক্তির জীবন ইংলিশ কি এ পার্সনস লাইফ। তো এই যে এ পার্সনস লাইফ হচ্ছে একজন ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দিতে পারে কিভাবে, কিভাবে হচ্ছে নানাভাবে, ডিফারেন্টলি আর ইন মেনি ওয়েজ, ডিফারেন্টলি বলতে পারি, হ্যাঁ, অথবা ইন মেনি ওয়েজ বলতে পারি। এই যেখানে ইন মেনি ওয়েজ আমরা লিখে দিয়েছি। সুতরাং এটি খুবই একটি সহজ একটি প্রশ্ন ছিল। পরে অংশে চলে যাচ্ছে। এরপর এখানটায় আসলে প্রশ্ন দিয়েছে যে মিনিংফুল একটি করে সেন্টেন্স। তো এই ধরনের প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে আমাকে পার্ট অফ স্পিচ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার আসলে পার্ট অফ স্পিচ যদি জানি, আমরা তো নর্মালি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এতটুকু জানি, এবং মিনিং আমাদের জানাটা জরুরি। কখনো কখনো মিনিং না জানলেও আমরা বাক্যের গঠনটা ঠিক রাখতে পারবো। যেমন ফর্ডিনেটলি অর্থ কি, ইন কমপ্লায়েন্স উইথ, মেটিকিউলাস উইথ, এগুলো আমাদের পার্ট অফ স্পিচ জানতে পারলে তাহলে মোটামুটি ভাবে আমি বাক্য তৈরি করতে পারবো, মিনিংফুল হোক বা না হোক। তো আমি দেখাচ্ছি কিভাবে আসলে এগুলো সম্ভব। আমরা আসলে যদি বাক্যের অর্থ জানি এবং পার্ট অফ স্পিচ দেখো, ফ্রুডুলেন্ট মানে কি প্রতারণামূলক। সাবজেক্ট প্লাস আমরা জানি তো অ্যাডজেক্টিভ কোথায় বসে, বি ভার্বের পর সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দ্য ডকুমেন্ট ইজ ফ্রডুলেন্ট, অর্থাৎ ডকুমেন্টটি কি বা দলিলটি হচ্ছে প্রতারণামূলক। আচ্ছা, এখন এই যে আমাদের ইন ইন কমপ্লায়েন্স উইথ, অর্থাৎ এটার অর্থ হচ্ছে অনুযায়ী, হুম, কোনো কিছু অনুযায়ী মেনে চলা। যেমন এখানে দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন কমপ্লায়েন্স উইথ দ্য ল, অর্থাৎ আইন মেনে এই কাজটি করা হয়েছে। ইন কমপ্লায়েন্স উইথ, এটি আসলে একটি প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো কিছু অনুযায়ী। আমরা বলতে পারি অ্যাকর্ডিং উইথ, যে এই শব্দগুলো দেখেছি। তো আমরা বলতে পারি ইন কমপ্লায়েন্স উইথ, ইন কমপ্লায়েন্স উইথ ল দ্য ওয়ার্ক ওয়াজ ডান, ঠিক আছে। এইভাবে আমরা বলতে পারি বাক্যটি, কোনো সমস্যা নেই। তাহলে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, খুব সহজ ছিল। তারপর হচ্ছে মেটিকিউলাস। মেটিকিউলাস অর্থ হচ্ছে কোনো কিছুতে মানে খুবই সতর্ক থাকা, কোনো খুঁতখুঁতে যেটাকে আমরা বলছি। তো এখানে সতর্ক থাকা মানে এটাও একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় বসে, পূর্বে যেটা বসেছিলাম সাবজেক্ট প্লাস ভি প্লাস অব, অ্যাডজেক্টিভ সাবজেক্ট প্লাস
ভিভার প্লাস অ্যাডজেক্টিভ। এখানে যেমন শি ইজ মেটিকুলাস, শি ইজ মেটিকুলাস। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি। এরপর এখানে ফর্টিটিউড, এখানে এটার অর্থ কি দেখুন। ফরচুন থেকে আসলে ফরচুন আমরা নিশ্চয়ই দেখেছি, ফরচুনের যে অ্যাডজেক্ট, সরি নাউন, ফরচুন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং ফর্টিটিউড হচ্ছে একটি নাউন। সেই কারণে এখানে আমরা এটাও ব্যবহার করতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হিসাবে এখানে ব্যবহার করতে পারি। যেমন হি শোড ফর্টিটিউড, সে মানসিক দৃঢ়তা দেখিয়েছে তার। ঠিক আছে। এই দেখো, কল ইট এ ডে অর্থ কোনো কিছু শেষ করা। কল ইট এ ডে কোনো কিছু শেষ করা। কল এটি একটি ভার্ব, নরমালি জানি। এখানে যদি আমি একটা সাবজেক্ট কোনভাবে ব্যবহার করতে পারি তাহলেই হলো। যেমন উই কল ইট এ ডে, আমরা এটাকে কি হচ্ছে আজকের মতো আমরা কাজ শেষ করেছি। তো এইভাবে আসলে আমাদের রিটিন প্রপোর্শন আমরা করতে পারি। এত সহজ দাবিতে প্রশ্ন দিয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় খুবই সহজ হয়েছে। এবং ইংলিশে যে তোমাদেরকে প্যারাগ্রাফ দিয়েছে সেটি তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এখান থেকে আসলে নাম্বার তোলাটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল আশা করছি। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারো। 01890341956। যদি কোনো সমস্যা থাকে কোনো জায়গায়, হ্যাঁ, আমাকে অবশ্যই জানাবি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম। আমি আইন বিভাগে বর্তমানে অধ্যয়নরত আছি। ঠিক আছে। তো সবাই ভালো থাকুন। আজকে এতটুকু। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।